নমস্কার। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন যে কাকে আমরা পেয়েছি। মাননীয় এমপি, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এতদিন আমরা দেখেছি আইনজীবী বা রাজনীতিবিদকে, কিন্তু আজকে হচ্ছে পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে প্রথমেই একটা জায়গাতে কথাটা পরিষ্কার করে নিতে চাই। যদিও মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু রাজনীতি বর্জিত আলোচনা করার চেষ্টাটাই থাকবে। ইট ইজ ডিজাইন ফর লার্নার্স অনলি। স্টুডেন্টস বা যারা পার্লামেন্ট সম্পর্কে ততটা মানে অবহিত নন, তাদের উচিত হবে এইখান থেকে যতটা সম্ভব ইনফরমেশন নিয়ে নেওয়া। এবং বিকাশবাবুর থেকে ভালো এ ব্যাপারে আর কেই বা হতে পারেন। তো একটু হালকা কিন্তু ইনফরমেটিভ এইভাবেই কিন্তু আজকে অনুষ্ঠানটা করার চেষ্টা করব। এবং একটা মাত্র কোশ্চেন শুধু থাকবে রাজনীতির ব্যাপারে, কিন্তু তার মধ্যে কোনো বিতর্ক নেই। বিকাশবাবু, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার। আপনি তো গত 3 এপ্রিল 2020 সাল থেকে রাজ্যসভার সাংসদ। আমি শুধু একটাই রাজনীতি রিলেটেড একটাই কোশ্চেন করব। আপনার এই সাংসদ হওয়ার হিস্ট্রিটা একটুখানি যদি বলেন। দেখুন, বামপন্থী রাজনীতি, আমি তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের সঙ্গে যুক্ত ছাত্রাবস্থা থেকেই। বহুবার ইতিপূর্বে বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কখনোই সেটা খুব একটা কার্যকর হয়নি। প্রথম নির্বাচনে অংশগ্রহণ করলাম যখন কলকাতা পৌরসভার মেয়র হিসেবে আহ, আমাকে তারা তুলে ধরে নির্বাচন প্রতিযোগিতা করলেন বামপন্থীরা। সেই প্রথম আমার নির্বাচনে অংশগ্রহণ। তারপর 2019 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, হেরে যাই। তারপর থেকেই রাজ্যসভায় সাংসদ হিসেবে যাওয়া যায় কিনা এ নিয়ে বামপন্থী এবং কংগ্রেস দলের একাংশ তারা চেষ্টা করছিলেন যে এই সম্মিলিত শক্তি নিয়ে যদি একজনকে রাজ্যসভায় পাঠানো যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রথমবার যখন নমিনেশন ফাইল করতে গেলাম, সেটা 2000 বোধহয় 18 কি 17 হবে, আমার ঠিক বছরটা মনে নেই। সেখানে আমার নমিনেশনটা অগ্রাহ্য হয়ে গেল। কেন? ওই নির্দিষ্ট সময়সীমার পরে কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল। তা সেটা মেনে নিয়েছিলাম, নিয়ম যেটা। তার পরবর্তীকালে আবার একটা সময় এলো যখন আমাকে সীতারাম ইয়েচুরি বললেন যে তোমাকে নমিনেশন ফাইল করতে হবে, নমিনেশন ফাইল কর। আমি বললাম এতে গতবারের মতো যদি হয় তাহলে কিন্তু আমি রাজি নই, এবং এটা নিশ্চিত করতে হবে যে আমি দাঁড়ালে পরে জেতার সম্ভাবনা। এই আলোচনা চলতে চলতে তখন শুনলাম যে কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক মনু সিংভিকে তারা নমিনেশন দিয়ে দিয়েছে। তো স্বভাবতই আমি তখন প্রতিদ্বন্দ্বিতা করলাম না। তার পরবর্তীকালে যখন সীতারাম ইয়েচুরি তার যে টেনিও শেষ হয়ে গেল, তখন কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা সীতারাম ইয়েচুরিকে সমর্থন করতে রাজি আছেন রাজ্যসভায় যাওয়ার জন্য। এবং সীতারাম ইয়েচুরি যদি রাজি না হন তাহলে বিকল্প হিসেবে তারা আমাকে সমর্থন করতে রাজি আছেন। এটা খুবই ওদের কংগ্রেসের সমর্থন ছাড়া তখন বামপন্থীদের যা শক্তি, সেই শক্তির ভিত্তিতে রাজ্যসভায়
সিট পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেই দর কষাকষির পর যাই হোক, ঠিক হলো আমি প্রার্থী হব। আমি নমিনেশন ফাইল করলাম কংগ্রেস এবং বামপন্থীদের যৌথ প্রার্থী হিসেবে। তখন কোভিড পিরিয়ড, মনে থাকতে পারে, নির্বাচনে জয়ী হলাম। আমার নির্বাচনটা যাতে সুনিশ্চিত না হয় সেই জন্য তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করেছিল ওই 4 নম্বর সিটে একজন প্রার্থী দেওয়ার, কিন্তু সেটা সফল হয়নি, কেন তারও প্রার্থীপদটা সময় মতো জমা পড়েনি। যাই হোক, নির্বাচিত হওয়ার পর থেকে রাজ্যসভায় গেলাম পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি হিসেবে। এছাড়া পশ্চিমবঙ্গের কোনো বামপন্থী বা ধর্মনিরপেক্ষ প্রতিনিধি ছিল না, এটা বলতে পারি আমি। যা ছিল সবই তৃণমূল কংগ্রেসের। এই জায়গায় দাঁড়িয়ে যে চেষ্টা করেছি রাজ্যসভায় যতটুকু বলা যায় বিভিন্ন বিষয়ের উপরে। এটাই হচ্ছে প্রেক্ষিত। আচ্ছা, অনেকগুলো প্রশ্নই তো মাথার মধ্যে ঘুরছে। তার মধ্যে একটা প্রশ্নের ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই, যে আপনাকে তো মোটামুটি এর আগেও দেখেছি বহু জায়গাতে আপনি একজন অনিচ্ছুক ব্যক্তি। বিভিন্ন আপনার আইন প্রফেশনের বাইরে বিভিন্ন ব্যাপারে যখনই আপনার কোনো ব্যাপার ঘটেছে, আপনাকে দেখা গেছে যে আপনি একটু অনিচ্ছুক। যেমন ত্রিপুরার এজি হোক, বা কলকাতার মেয়র হোক, বা এইবারও যে দেখা গেল। তাই আপনাকে বাদ দিয়ে আমি যে প্রশ্নটা এবারে করছি সেটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট হবার জন্যে এক একটা দলে এই ধরনের লড়াই কেন হয়? সবাই যখন দেশের সেবা করতে চান, তাহলে সেবকদের মধ্যে এত লড়াই কেন হয়, দলীয় পর্যায়ে বা দুটো দলের মধ্যে? এই ব্যাপারটা আপনার কাছে একটু। দেখুন, এটা একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রে মোটামুটি দল ভিত্তিক প্রতিনিধিত্ব হয়। এখন যে দল যাকে তাদের পছন্দ হবে, তাদের ভেতর সমর্থক যারা আছেন তাদের নমিনেশন দেবেন, এটা স্বাভাবিক। এখন সেই দলের ভেতরে বিভিন্ন প্রার্থী তাদের আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে কি করে না, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কেন আমার ক্ষেত্রে আমি তেমন দেখিনি, কেন তখন একমাত্র বিকল্প আমিই ছিলাম। প্রশ্ন ছিল হয় সীতারাম ইয়েচুরি নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর সেক্ষেত্রে সীতারাম ইয়েচুরি পার্টি জেনারেল সেক্রেটারি, তিনি বললেন আমি কংগ্রেসের সমর্থন নিয়ে যাব না। অতএব বিকল্প হিসেবে আমাকেই যেতে হয়েছে। সেক্ষেত্রে কোন রকম আহ, দলের ভেতরের অন্য কোনো প্রত্যাশী খুব ছিলেন বা সাহস কারো ছিল বলে আমার জানা নেই। কারণ একটু সকলেই জানতেন যেটা। একটু অনুগ্রহ করে আমার একটা কথা শুনবেন। ব্যাপারটা হচ্ছে, আপনার কথা কিন্তু আমি বলিনি। আমি বলেছি হ্যাঁ, আমি যে বলছি এবং যে আমি দল আসছি যে দল এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে সেটা আসলে কি জানেন তো, আপনি যে প্রশ্ন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই রাজনীতি করেন আদর্শহীনতা নিয়ে, খানিকটা ব্যক্তি সুবিধা বা গোষ্ঠী সুবিধার জন্য। এই ব্যক্তি সুবিধা এবং গোষ্ঠী সুবিধা যখন তাদের চিন্তার ক্ষেত্রে প্রাধান্য পায়, তখনই তারা ওই দল বদল করেন বা যেভাবেই হোক একটা সুযোগ নিয়ে সংসদে যাওয়া। আসলে সংসদে গেলে পরে একটা সময় ধরে বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধাটা পাওয়া হয়তো তাদের মনে মনোগত আকাঙ্ক্ষা থাকলেও থাকতে পারে, সেই জন্যই তারা যান। এর থেকে বেশি আমাকে এক্ষুনি বলতে অনুরোধ করবেন না, তাহলে অনেক বিতর্কিত প্রসঙ্গ এসে যাবে, সেটা আমি এই মুহূর্তে তার মধ্যে যেতে চাই না। ঠিক আছে, ঠিক আছে। আমার পরবর্তী প্রশ্ন, যে উন্নত গণতন্ত্রই হোক আর আমাদের দেশের গণতন্ত্র উন্নত বলবো, মানে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলছে না, আমি বলছি যে ডেভেলপ কান্ট্রিগুলোর যে ডেমোক্রেসি আছে বা আমাদের যে ডেমোক্রেসি আছে, তাতে সব জায়গাতে বাই ক্যামেরাল পার্লামেন্ট, লোয়ার হাউস আপার হাউস। জনগণের যারা নির্বাচিত তারা লোয়ার হাউস, আর যারা ইনডাইরেক্টলি নির্বাচিত তারা হচ্ছেন আপার হাউস। এই লোয়ার আর আপার, এই কথা দুটোর অর্থটা এখানে কেন, কিভাবে? না না, এটা হচ্ছে আপার হাউস মানে বলা হতো হাউস অফ এল্ডার্স, অর্থাৎ যারা লোকসভার প্রণীত আইন কানুন সে সম্পর্কে আরো একটু অভিজ্ঞ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে পারেন। সেই জন্যই বলা হতো আপার হাউস। কিন্তু কিছু মনে করবেন না, কার্যত ভারতবর্ষের পার্লামেন্টে সে আপার হাউসের কোনো আপার ভূমিকা নেই, এটা মেনে নেওয়া ভালো। আহ, এখানে আমরা দেখেছি এক সময়
সত্যি সত্যি বিজ্ঞজনেরা থাকতেন, যেতেন, আলোচনা হতো। এখন এখানে তো আলোচনা হয় না। দুর্ভাগ্য কি জানেন, আমি বলেওছিলাম আমার পার্লামেন্টের প্রথম বক্তৃতায় যে পার্লামেন্টের ভেতরে আহ, নির্দিষ্ট ধর্মীয় চিন্তাভিত্তিক স্লোগান, ব্যক্তি পূজার ভিত্তিক স্লোগান, এগুলো তো কাম্য নয়। তা আমি আমার প্রথম ভাষণে বলেছিলাম যে 30-এর দশকে ইউরোপের কিছু কিছু দেশে যে ন্যক্কারজনক ভূমিকা আমরা দেখেছি, সেই জাতীয় স্লোগান আমরা শুনতে পাচ্ছি। তো এই পার্লামেন্টে যদি জয় মোদি, জয় শ্রীরাম এই জাতীয় স্লোগান হয়, তাহলে সে পার্লামেন্ট তার নিজস্ব মর্যাদা নষ্ট করেন। এবং এই ব্যক্তি পূজাকে আমি দেখেছি শাসক দলের নেতারা খুব আহ, প্রশ্রয় দেন এবং খুব উৎসাহিত হন। এবং বিভিন্ন দলের সদস্যরা তারা নীতির ভিত্তিক আলোচনা করি পরিবর্তে তার নেতা ভিত্তিক আলোচনা করেন। কেন, রাজ্যসভায় দাঁড়িয়ে তার দলের নেতা কি বলেছেন আর কি ভেবেছেন এটা তো বিচার্য হওয়া উচিত না। বিচার্য হওয়া উচিত ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গি কি হবে। তো যাই হোক, এখন দুর্ভাগ্যজনকভাবে এটাই পরিস্থিতি। আর আমাদের গণতন্ত্রের একটা দুর্বলতা আমি মনে করি, এটা কিন্তু প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন নেই। এখানে হচ্ছে প্রথম যে জিতলো, যার ফলে ভারতবর্ষের বুকে শতকরা 50 ভাগের বেশি ভোট পেয়ে লোকসভা গঠিত একবার কি দুবার হয়েছে। এছাড়া অধিকাংশ সময় কিন্তু সংখ্যা লঘু মানুষের ভোটে জিতে শাসন করছেন, যেহেতু তারা আসন সংখ্যার ভিত্তিতে বেশি আসন পেয়েছেন। এতে কিন্তু সংখ্যাগুরু মানুষের মতবাদ প্রতিফলিত হয় না। তার কারণ হচ্ছে যারা অধিকাংশ সাংসদ পাচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, তারাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন কিছু আলোচনা করে সিদ্ধান্ত যাওয়ার মধ্যে কোনো রকম প্রবণতা আমি দেখিনি। আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, হইচই চেঁচামেচি করে আমি আমার মতামতটাকেই গ্রহণ করালাম। ভিন্ন মত যে আসছে সেটা যে কেন গ্রহণ করব না, বা তার মধ্যে কোনো সারবত্তা আছে কিনা, এই ধরনের বিবেচনার ঘাটতি কিন্তু আমাদের সংসদে আছে। সাংসদরা অনেকেই হয়তো আমার এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠবে না পরে আমার উপরে, কিন্তু বাস্তব সত্য এটা। এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকা দরকার। আচ্ছা, আপনি প্রায় 6 বছর হতে চললো, 5.5 বছর তো প্রায় হয়েই গেছে। আমার তো এই সামনের মার্চ মাসে শেষ হয়ে যাবে। সামনে মার্চ মাসে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি আহ, নাগরিক হিসাবে, আইনজ্ঞ হিসাবে বা রাজনৈতিক নেতা হিসাবে যে দুটো হাউসকেই তো দেখেছেন, হাউসের থেকে এবং হাউসের বাইরে। লোকসভা এবং এই যে রাজ্যসভা, এই যে হাউস অফ এল্ডার্স বা আপার হাউস বা সুপিরিয়র হাউস, মানে বা ওয়াইজার হাউস, যাই বলুন না কেন, মানে ভারতের পার্লামেন্টে কি এই ধরনের ব্যাপারটা কি আপনি দেখতে পেয়েছেন যে হ্যাঁ ঠিক আছে লোকসভার থেকে? আমি আমি প্রথমে বললাম যে এটা যে অর্থে বাইক্যামেরাল করা হয়েছিল, যে হাউস অফ এল্ডার্স, মানে যেটা বললেন যে হাউস অফ ওয়াইজার পিপল। হুম হুম। তো পার্লামেন্ট, লোকসভায় যারা সরাসরি নির্বাচিত হয়ে আসছেন তারা, আর রাজ্যসভায় তো পরোক্ষভাবে নির্বাচিত, তারাও নির্বাচিত, কিন্তু তারা প্রত্যক্ষ জনগণ দ্বারা নির্বাচিত নন, তারা পরোক্ষভাবে নির্বাচিত। নির্বাচিত এমএলএরা তাদের নির্বাচন করেন। ঠিক যে অর্থে এই হাউস অফ এল্ডার্স বলে একটা কৌলিন্য ছিল, আহ, সেটা যথার্থ প্রতিফলন কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখতে পাইনি। বরং আমার মনে হয়েছে যে অনেকটাই সময়ের অপচয় হয়। আর ধরুন সংখ্যাধিক্য থাকার ফলে তারা আহ, অধিকাংশ সময়টা পেয়ে যান, সেখানে কার্যকরী কথার পরিবর্তে নেতাদের গুণগান করতে করতে সময় চলে যায়। বামপন্থী আমরা যে কজন আছি, মানে কেরল থেকে বোধহয় 3 জন, আর পশ্চিমবঙ্গে আমি এক, এর ফলে আমাদের কোনো একটা বিষয়ের আলোচনা করার সময় হচ্ছে 4 মিনিট 5 মিনিট। এর বেশি 4-5 মিনিটে আপনি মূল কথাটাই তো উপস্থাপন করতে পারবেন না। উপস্থাপন যেই করতে হবে। উপস্থাপন করলেন যেটা শাসকের পছন্দ নয়, তখন চেঁচামেচি করে আপনার কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরকম একটা পরিস্থিতি আছে। সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। পশ্চিমী যে সংসদ,
সেটা ফ্রান্স হোক, জার্মানি হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, মানে সরি মানে ইংল্যান্ড হোক, দেখা যাচ্ছে যে তাদের মধ্যে 86% অফ মানে পার্লামেন্টারিয়ানস তারা কিন্তু ইউনিভার্সিটিতে গেছেন, পড়াশোনার জগৎ থেকে এসছেন, বা জার্নালিজমের জগৎ থেকে এসছেন, বা লোকাল গভর্নমেন্ট হোক, বা সিভিল সার্ভিস হোক। তাই এই যে পশ্চিমী দেশগুলোর যে পার্লামেন্টারি মানে পার্লামেন্ট মেম্বার্স, তাদের সঙ্গে আমাদের ভারতের পার্লামেন্ট মেম্বার্সের এই গুণগত পার্থক্যটা কোথায়? এটা আপনি নিজে গবেষণা করেছেন, আপনি দেখেছেন পশ্চিমের পার্লামেন্টে যান, তাদের শিক্ষাগত যোগ্যতা, প্রশাসনিক অভিজ্ঞতা। আপনি ভারতবর্ষের পার্লামেন্টের হিস্ট্রি করে দেখুন, নিজেই বুঝতে পারবেন যে আমাদের এখানে কি ধরনের প্রতিফলন হচ্ছে। আসলে একটা কথা কি জানেন না, একজন চিন্তাবিদ বলেছিলেন দ্যাট ইউনিভার্সাল সাফরেজ উইদাউট ইউনিভার্সাল এডুকেশন ইজ এ কার্স। আমাদের দেশে মানুষের কাছে শিক্ষাটাই পৌঁছয়নি, প্রজাতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা, গুরুত্ব, সে সম্পর্কে বহু মানুষ অবহিত নন। আমাদের দেশে তাই এক বোতল মদ বা একটা শাড়ি দিয়ে ভোট কেনা যায়, এবং যার ফলে যে দলের কাছে প্রচুর টাকা আছে, প্রচুর মাসলম্যান আছে, তারা অতি সহজেই নির্বাচনে জিতে যান। যেটা আপনি পশ্চিমের দেশগুলোর কথা বললেন, সেক্ষেত্রে সেই প্রবণতাটা কম, একেবারে নেই তা বলছি না, কিন্তু সেই প্রবণতাটা কম। এখানে মানে ভারতের পার্লামেন্টে দেখা যাচ্ছে যে একটা জায়গাতে সরছে, এটা তো আমার রিসার্চ কিছু না, কিন্তু যে ডাটা যেটা কালেক্ট করেছি তাতে দেখা যাচ্ছে যে 80%ই আসছেন বিজনেস বা অ্যাগ্রেরিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে, 7% হচ্ছেন লয়ার্স, আর 4% হচ্ছে মেডিকেল প্রফেশন থেকে। মানে সব শুদ্ধ মানে প্রফেশন। যারা ব্যবসায়ী, তারা তাদের ব্যবসায়িক মুনাফার রক্ষার্থে এই সমস্ত কার্যক্রম করবেন, সেভাবেই প্রভাবিত করবেন, এবং তাই হচ্ছে ভারতবর্ষে। কিন্তু এই যে ভারতবর্ষে সরি সরি বলুন। বলছি এই যে না, বলছি আইনজীবী। হ্যাঁ, হ্যাঁ, আপনি সংখ্যা কম। আপনি 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 আগে বলে নিন, আমার প্রশ্নটা না, হতে। আমি বলছি ভারতবর্ষে এই যে সংখ্যা তত্ত্ব আপনি দিলেন, সেই সংখ্যা তত্ত্বের ভিত্তিতে বোঝা যায় যে ভারতবর্ষের আইন প্রণয়নটা কাদের স্বার্থে হচ্ছে। এই আইন প্রণয়নটা জনগণের স্বার্থে হচ্ছে না। কেন, যারা প্রতিনিধিত্ব করছেন তারা প্রকৃতার্থেই জনগণের স্বার্থের প্রতিফলন ঘটাতে পারেন না, তাদের নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে। সেজন্যই আমাদের এই পরিণতি হয়। বিকজ আমি যার ফলে এখানে দেখবেন মানরেগার মতো একটা অত বড় আহ, আইন, যা সাধারণ মানুষকে ক্ষমতায়িত করতে পারতো, আমরা সেই আইনকে কার্যকর করার পরিবর্তে আমি মানুষকে অনুদান নির্ভর করে তুলছি। মানে আমার পয়সা আছে, আমি তোমায় কিছু দিয়ে দিলাম। এটা একটা সম্পূর্ণ ব্যবসায়ীদের আহ, মনোবৃত্তিরই প্রকাশ। মানুষকে ক্ষমতায়িত করো না, মানুষকে কৃপা নির্ভর করে রাখো, যাতে আমার মুনাফার কাজটা আমি ঠিক মতো করতে পারি। লোকসভায় 543, আর রাজ্যসভায় 233 না 34, প্লাস কিছু নমিনেটেড মেম্বার্স। তো সব শুধু ধরে রাখছে 775 জন মোস্ট প্রিভিলেজ মানে ক্রিম অফ দি কান্ট্রি, তারাই তো পার্লামেন্টে ঢোকেন। কিন্তু যারা আইন প্রণয়ন করবেন তাদের জন্য মানে সাধারণ ক্লার্কের কি কোয়ালিফিকেশন হবে সেটা পর্যন্ত বলে দেওয়া আছে, এসএসসি বা ইউপিএসসি তে আইএএস অফিসারদের কি কি যোগ্যতা হবে, পার্লামেন্টেরিয়ানদের কি যোগ্যতা হবে সেটা তো কনস্টিটিউশনের কোথাও তো সেভাবে গ্র্যাজুয়েটের বাইরে তো বোধহয় কিছু বলা নেই। না, তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই, কিন্তু আমি এটা মনে করি না যে ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে পরে তিনি মানুষের স্বার্থের জন্য চিন্তা করতে পারেন বা স্বার্থের কথা বলতে পারেন। ইউনিভার্সিটি ডিগ্রি না থাকলেও মানুষের জীবনের যে শিক্ষা, জীবনের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেক বড়। রাজনীতিবিদরা যদি একজন কৃষক নেতা তিনি উঠে আসেন, সংসদে তিনি যদি নির্বাচিত হন, বা আপার হাউসে তাকে নমিনেট করা হয়, তবে তিনি কিন্তু তার জীবনের অভিজ্ঞতা থেকে কৃষকদের স্বার্থের কথাই বলবেন, তাদের কথাই ভাববেন। সেই জন্য এটা একটা এলিটিস্ট চিন্তা হয়ে যায় যে কি তাদের কোয়ালিফিকেশন আছে। আমি আবারও বলি, কোয়ালিফিকেশন মানেই কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রি নয়। প্রত্যেকটা মানুষের জীবনের যে অভিজ্ঞতা, শিক্ষা, সেটাকে কার্যকর করার মতো যে ক্ষমতা, মনন, সেটা থাকলেই সে তিনি শিক্ষিত। অনেক ইউনিভার্সিটি ডিগ্রি হোল্ডার, তার তো মননে চিন্তা ভাবনার কোনো অবকাশ নেই। তার মননে
তার শ্রেণীগত যে স্বার্থ, ধরুন যে একজন ধরুন মাইন ওনার্স যদি এমপি হন, যা আছে আমাদের সংসদে, তিনি কি তার মাইন ওনার্সদের যে স্বার্থ তার বাইরে কোনো কাজ করতে পারেন? কখনো পারবেন? পারবেন না। তিনি কখনো মাইন ওয়ার্কার্সদের ইন্টারেস্টের কথা ভাববেন? ভাবতে পারেন না। সেজন্যই আমি মনে করি না যে শুধুমাত্র ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন ইজ আ কোয়ালিফিকেশন। না, প্রশ্নটা কেন করলাম, যেমন ধরুন আপনার কোর্টের কথাই যদি বলি, কারণ পার্লামেন্ট তো ল মেকার এবং সেটা ল ইন্টারপ্রিটেশন হয় কোর্টে। আজকে যদি কোনো রকম যদি রায়, আমাকে আজকে এরকম একটা মোটা রায়ের কপি দেওয়া হলো, এখান থেকে দেখে আমি কিছুই বুঝতে পারছি না। আমি ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য পড়েছি কি ইংরেজি সাহিত্য পড়েছি কি এটা সেটা পড়েছি, কিন্তু ওই রায়ের কপি দেওয়ার পরে আমি দেখছি যে সেখানে আবার আরেকজনের কাছে ইন্টারপ্রেট করার জন্য নিয়ে যেতে হচ্ছে। কাজেই তো একটা মিনিমাম ব্যাপার থাকবে, যারা আইনটা যারা প্রণয়ন করছেন, তারা আইন যারা ইন্টারপ্রেট করছেন তাদের থেকে তো একটু আপার পজিশনে থাকবেন। না, সেটা তো একটা দিক, কিন্তু কি আইন প্রণয়ন করব এটা ঠিক করবেন কারা? আইন যারা লিখছেন তারা তো আমলা, কিন্তু যারা আইন প্রণয়ন করবেন, পার্লামেন্টের সদস্য বা রাজনৈতিক নেতা, তাদের তো বলতে হবে যে সমাজের এই স্বার্থটাকে রক্ষার জন্য আমি আইন প্রণয়ন করতে চাই। এখন সে কি আইন হবে, আইনটা তোমরা মুসাবিদা করো, কিন্তু তার লক্ষ্যটা হবে ওই। তা আমি তো সেই লক্ষ্যটা কি, তা আইন পূরণ করছি কিনা এটা তো বুঝতে পারি। তার হয়তো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণে নাও যেতে পারি, কিন্তু মোটা দাগে আইনটা কেন তৈরি করছি, কাদের স্বার্থে তৈরি হচ্ছে, এবং কিভাবে সে আইনটা কার্যকর করা যায়, এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারেন, যদি তিনি তার জীবনের অভিজ্ঞতাটাকে কার্যকর করার চেষ্টা করেন। এবারে একটু তুলনামূলক আরেকটা প্রশ্ন করে এবার শুধু সোজাসুজি ভারতীয় সংসদে ফিরবো। যেমন ব্রিটিশ পার্লামেন্টে যেমন টমাস হবস, এডমান্ড বার্ক, জন স্টুয়ার্ট মিল, মার্গারেট থ্যাচার, এদের যে কারেসপন্ডিং ইন্ডিয়ান ক্যারেক্টারগুলো আপনি কাকে দেখেছেন? না, আপনি যাদের নাম করলেন তারা কিন্তু এই সময়ের নয়। মা- সবচেয়ে আধুনিক নাম করলেন মার্গারেট থ্যাচারের। মার্গারেট। আপনি আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট যদি দেখেন, সমস্ত অসাধারণ পার্লামেন্টেরিয়ান ছিলেন। তো হীরেন মুখার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত, নিখিল চক্রবর্তী, রেণু মুখার্জি, রামমোহন লোহিয়া, আহ, মোদি, পিলু মোদি, এইরকম বহু বিখ্যাত সাংসদ ছিলেন, যারা সংসদকে বিভিন্ন বিষয়ে আলোকিত করেছেন। পণ্ডিত জওয়াহরলাল নেহরু। আমাদের সংসদে একটা সময় কিন্তু গুণমানের আমরা প্রতিফলন দেখেছি, কিন্তু অবনয়নটা হয়েছে। এখনো হয়তো সেই গুণমানের কোনো সাংসদকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভাবতে পারি কি যে সোমনাথ চ্যাটার্জি বা হীরেন মুখার্জি বা ইন্দ্রজিৎ গুপ্ত বা ধরুন রাম মনোহর লোহিয়া বা এ কে গোপালন, জওয়াহরলাল নেহরু, এইরকম অনেকেই আছেন যারা, বা মধুলিমায়, তারা বিষয়ের ওপর তার সামাজিক কি প্রতিক্রিয়া হবে, ভবিষ্যতে তার কি হতে পারে, এইসব নিয়ে আলোচনা করতেন। এখন যারা আলোচনা করতেন, উঠেই প্রথমে শুরু করবেন মোদিজি, তারপরে বলবেন জয় শ্রীরাম। ঠিক আছে। তো কি করে হবে? বিভিন্ন রাজ্যের যারা উঠেছেন তারা উঠেই প্রথমে আমার দিদি ওই বলেছেন, আমার দাদা ওই বলেছেন, সেটা 30 বার নাম উচ্চারণ করে তারপরে বিষয়ের ভেতর থাকবেন না। সেই অবনয়নটা হচ্ছে এই জন্যেই যে এখন সবাই চান, যেটা দক্ষিণপন্থী রাজনীতির একটা কুফল, একটা ব্যক্তি কেন্দ্রিক আলোচনা। আমি একজন ব্যক্তি, তিনিই সব আপনাকে সমাধান করে দিতে পারেন। এই যে একটা সামন্ততান্ত্রিক গুরুবাদী চিন্তা, তার প্রতিফলন ঘটছে এখন, সেটা আমাদের নেতিবাচক চিন্তারই প্রতিফলন। ঠিক আছে, আমি বিদেশের ব্যাপার বা কম্পারিশনের ব্যাপারটা বাদ দিয়ে একদম সরাসরি আমাদের সংসদের ব্যাপারের মধ্যে চলে আসছি। আপনি আপনার নিজের অভিজ্ঞতাতে বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী একজন ভালো পার্লামেন্টেরিয়ানের যে কিছু কিছু স্ট্যাটিস্টিক্স লাগে বা আছে, স্টুডেন্টের যেমন স্ট্যাটিস্টিক্স আছে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, তেমনি পার্লামেন্টেরিয়ানদেরও সেরকম একটা ব্যাপার থাকে, তাদের কতগুলো ভাইটাল ব্যাপার থাকে। কি কি ব্যাপার থাকলে আপনি তাকে একজন ভালো পার্লামেন্টারিয়ান বলবেন? যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, যেমন ধরুন হাজিরা, বিতর্কে অংশগ্রহণ,
তারপরে কে কিরকম কি কোশ্চেন করছেন, কে কত বিল আনছেন, এই যে আমি যে কথা বললাম এর বাইরে আরো কি কিছু কিছু ফ্যাক্টরকে আপনি আহ, দেবেন, যাতে মনে হবে যে ইয়াস, এ একজন সত্যিকারের ভালো পার্লামেন্টেরিয়ান? দেখুন, আপনি হাজিরা বললে আমি আবার এটা খুব, একজন সারা দিন সকালে গিয়ে কাজ নেই কর্ম নেই, তিনি পার্লামেন্টে বসে থাকলেন সারাদিন, হাজিরা হয়ে গেল 100 বার। কি আলোচনা হচ্ছে, কেন আলোচনা হচ্ছে, কোন বিষয় হচ্ছে, সে সম্পর্কে তার কোনো চিন্তা ভাবনা নেই। শুধু হাজিরাটাই ভাবলে হবে না, ভাবতে হবে যে যখন বিষয় থেকে বিষয়ান্তরে সংসদে আলোচনার জন্য আসছে, সেই আলোচনার ক্ষেত্রে তার কতটুকু অংশগ্রহণ থাকতে পারছে। এই অংশগ্রহণটাও নির্ভর করবে দলের উপরে। আপনার দলে ধরুন সময় আছে 50 মিনিট, তা আপনি সেখান থেকে 5 জনকে ঠিক করলেন, তাহলে হয়তো অন্য যারা আছেন তাদের তো সেই অংশগ্রহণের সুযোগটাও থাকছে না। প্রশ্নোত্তর পর্বে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছেন, সেটুকুই একমাত্র হতে পারে যে তুমি কতটা উদ্যোগ নিয়েছো প্রশ্নোত্তর করার জন্য। এর বাইরে যেটা আমি মনে করি, যে আলোচনাটা বর্তমান সময়ে পার্লামেন্টে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় নীতির বাইরে গিয়ে ব্যক্তি এবং গোষ্ঠীর চিন্তা। সামগ্রিক দেশের নীতির পক্ষে সুবিধা হতে পারে আলোচনা হতে পারে, তেমন আলোচনাটা খুব কম হয়, খুব কম। আমি আমার এই বিগত 6 বছর অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো অন্য কারো অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আমি এই সময় দেখেছি, অবশ্য যে বলতে পারেন কোভিড পিরিয়ড এসছে তখন, তখন কোভিড তো পিরিয়ড 2 বছর তো প্রকৃতপক্ষে। অন্য ব্যাপার ছিল। হ্যাঁ, এছাড়া এছাড়া বিশেষ কিছু আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বিষয় নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা, তা নিয়ে বক্তব্য রাখা, এটাই হচ্ছে পার্লামেন্টের একটা কাজ। না, যেমন ধরুন এখানে স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে অ্যাটেন্ডেন্স 80%, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে 71%। 80% মানে অ্যাটেন্ডেন্স হয় ন্যাশনালে, আর 71% ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, আপনার দৃষ্টিতে কি এই স্ট্যাটিস্টিক্সটা স্যাটিসফ্যাক্টরি, মানে ন্যাশনালি হোক আর স্টেটই হোক? হ্যাঁ, হতে পারে। দেখুন, আপনি আমার কথা বলতে পারি, আলোচনা হয় না আমি যাই না, গিয়ে সারাদিন বসে থেকে কি হবে? আমার তো মনে হয় সারাদিন বসে থাকার থেকে আমিও সেই সময় অনেক অন্য কাজ মানে ধরুন মানুষের সাহায্যেই বিভিন্ন কাজ করতে পারি। দেখুন, এই যে সমস্ত বিখ্যাত অ্যাডভোকেটরা আছেন, তাদের পার্লামেন্টে হাজিরার সংখ্যা আপনি পাবেন না, খুব কম পাবেন। তারা হয়তো শুধুমাত্র আলোচনার সময় তাদের পার্টি বললো এসে আলোচনা করে চলে গেলেন। সেই সব বিচার করতে গেলে পরে ওয়েস্ট বেঙ্গলে হয়তো 71% অ্যাটেন্ডেন্স আছে। আর অ্যাভারেজ ধরুন, আরেকটা মুশকিল হচ্ছে যে যাদের ওই এলাকার কাছাকাছি, দিল্লির কাছাকাছি যে সমস্ত সাংসদরা তাদের আছেন, অ্যাটেন্ডেন্সটা বেশি। বেশি হবে। আর সেটা আচ্ছা। সেই দিক থেকে গেলে পরে আপনি অ্যাভারেজটা পেয়ে যাচ্ছেন। হুম হুম। আর আর এই যে আপনি প্রশ্নোত্তরগুলো দেখেছেন, আমি এরপর প্রশ্ন, আমার একটা অন্য প্রশ্ন আছে, তার আগে বলি যে প্রশ্নোত্তরের স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে মোটামুটি ভাবে উম, এক একজন সাংসদ 237টা করে নাকি কোশ্চেন করেছেন, এবং পশ্চিমবঙ্গের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 202। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কি শুধু এটা করার জন্য করা, না পারপাসিভ কোশ্চেন? আপনি একটা মাত্র গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছেন। অনেক প্রশ্নই আমার মনে হয় প্রশ্ন করার জন্য করা। যে সব উত্তর আপনি হয়তো সংবাদপত্র মাধ্যমে পেয়ে যাচ্ছেন, বা আপনি আরটিআই করলেও পেয়ে যাবেন, সেই সমস্ত প্রশ্ন পার্লামেন্টে হয়। সেই জন্যই অনেক প্রশ্নই মনে হয় এই প্রশ্ন করার জন্যই করেছিল, আর কিছু না। তাহলে এখানে আমার নেক্সট প্রশ্ন, যে স্টার্ড কোশ্চেন এবং আনস্টার্ড কোশ্চেন, মানে আপনি লটারি করে হয়, এটা লটারির উপর ডিপেন্ড করে, এটা গুণমানের উপর নির্ভর করে না। মানে ব্যাপারটা একটু, আপনি ব্যাপারটা একটু আপনি আপনি প্রশ্ন পাঠিয়ে দিলেন, তারা লটারি করবেন, লটারিতে যেটা উঠলো স্টার, যেটা না উঠলো আনস্টার। ওই প্রশ্নের গুণমানের ভিত্তিতে স্টার কি আনস্টার তা হয় না। আপনি 0 আওয়ারে কোশ্চেন করবেন, সেটাও লটারি। হয়তো আপনার প্রশ্ন একদিনও এলো না, আর অন্য কারো 3 দিন পর পর এসে গেল। ওই ডিয়ার লটারির মতো ব্যাপারটা, আর কিছুই না। না, মানে তাহলে এর সঙ্গে এই কোশ্চেনটা কে করবেন, সেটাও কি লটারি? না, না, কোশ্চেনটা যে কেউ যে কোনো পার্লামেন্টেরিয়ান করতে পারেন। তাহলে স্টার্ট কোশ্চেন প্রত্যেকজন সবসময়, স্টার্ট কোশ্চেন সবসময় লয়ারদের করা উচিত, কারণ তারা গ্রিল করতে পারবেন। স্টার্ট কোশ্চেন তো কোশ্চেন যিনি করছেন তার উপর নির্ভর করে না। আপনি কোশ্চেন পাঠিয়ে দিলেন, সেগুলো লটারিতে পড়লো, লটারিতে ঠিক হবে কোনটা স্টার্ট
আর কোনটা আনস্টার্ড। সেটা লটারিতে ঠিক আপনি হয় না? ভাবছেন যে, হ্যাঁ, আ- কোশ্চেনের গুণমান দেখে স্টার মার্ক পায় না। আচ্ছা। ওই লটারি ঘুরিয়ে দিয়ে যেটা এলে বলো, আচ্ছা, চেয়ারম্যানের অফিস বললে রেগুনে এসছে, এদের স্টার্ট কোশ্চেন হলো। আর সব আনস্টার্ট উত্তর দেয়া আছে পোর্টালে, তুমি দেখে নাও। তাহলে এই যে খবরের কাগজে যে দেখি যে অমুক সাংসদ এই প্রশ্ন করেছেন, তার উত্তরে মন্ত্রী এই বলেছেন, এই যে ব্যাপারগুলো যেগুলো হয়, এটা হচ্ছে তাহলে ওই যে যখন কোশ্চেন গুলো দেয়া হয়, সেই কোশ্চেন গুলো ওরা পাবলিশ করে দেন, এরা কোশ্চেন করেছেন, এবং তার উত্তরটাও দিয়ে দেওয়া হয়। স্টার্ট কোয়েশ্চেন মানে পার্লামেন্টে মন্ত্রী মৌখিক ভাবে জবাব দেবেন, এবং আপনি তাকে দুটো সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে পারেন। আনস্টার্ট মানে ওই লিখে দিয়ে জবাব দিয়ে দিলে ওটাই হয়ে গেল, যে মানে আর কোনো পড়লো কি পাল্টা না প্রশ্ন পড়লো। না না, আমি বলছি যে তাদের স্টার্ট কোশ্চেন হলে, এবং সেটা যদি লয়াররা যদি সেই স্টার্ট কোশ্চেনের ফেসিলিটি পান, তাহলে তো তো ধরুন অনেক গ্রিল করতে পারেন। তাহলে অন্যরা বলবে যে আমরা লয়ার নাই বলে আমরা প্রশ্ন করতে পারি না, তা তো নয়। মানে যারা মোর কোয়ালিফাইড তাদের কি করা যায়, কি করা যাবে? হম, হম, তেমন কোনো সুবিধে নেই। আচ্ছা, এইবারে আর মাত্র কয়েক মিনিট আছে, তার মধ্যে এইবারে যদি আমি, যদি একটুখানি টাকা পয়সার হিসাবের ব্যাপার যদি বলি আপনাকে, এই আলো আপনি এমন একটা কমিউনিটির সদস্য, যে কমিউনিটি সম্পর্কে আপনাকে একটু মানে দেখতে হবে, কিন্তু তার মধ্যে তো আপনি সেভাবে নন, কিন্তু দেখা যাচ্ছে যে কর্মচারীদের পে কমিশন যা হয় তার থেকে আপ- মানে এমপিদের যে পে রিভিশন বা অন্যান্য অ্যালাউন্সের যে রিভিশন, সেটা মোর ফ্রিকুয়েন্ট এবং মাচ বিগার, এবং সেটা যেন একটা কোয়ান্টাম জাম্প হয়, মানে এখানে এইখানে যেমন হচ্ছে কি 1% 2%-এর জন্য এত লড়াই, এই ব্যাপারটা কেন হয়? দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই পদ্ধতির বিরোধী। এমপি এমএলএ নেতারা নিজেদের বেতন বা নিজেদের ভাতা ঠিক করবেন, এটা আমি মোটেই সমর্থন করি না। এটা ঠিক হওয়ার জন্য একটা বিশেষজ্ঞ বডি থাকা দরকার, স্পেশালাইজড বডি। যেমন সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন হয়, তেমন আমার নিজের মতে ভারতবর্ষের সর্বত্রই, বিশ্ব বিধানসভা হোক বা লোকসভা হোক, তাদের কি বেতন হবে, তাদের সাম্মানিক বেতন নয়, কি সাম্মানিক হবে, কি ভাতা তারা পাবেন, এটাও নির্ধারণ করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটির হাতেই ছেড়ে দেওয়া উচিত। আপনি ভাতা বলছেন, কারণ যেখানে পেনশন আছে তাহলে সেটা ভাতা হবে কেন? না, ভাতা হচ্ছে ধরুন আপনি যে মিটিং এ হাজির হলে মিটিং হাজিরের জন্য একটা ভাতা পাওয়া যায়। আচ্ছা। এইরকম বিভিন্ন ভাতা আছে বিভিন্ন মিটিং, সেই জন্যই বলছি। আর ওটা তো বলাই হয় স্যালারি, তা আমি হুম। স্যালারি শব্দটা ব্যবহার করতে চাই না, আমি বলতে চাই এটা অনারেরিয়াম। আচ্ছা। না, এখানে দেখা এই যাচ্ছে অনারেরিয়াম। 1954 সালে ছিল 400 টাকা হুম। মান্থলি স্যালারি, 85 সালে সেটা হলো 1500, 98 সালে 4000, 2006 সালে 16,000, 2010 সালে 50,000, 2018 সালে 1 লাখ, আর 2025 সালে 1,25,24,000। তো এই যে যে ব্যাপারটা হচ্ছে, এটা তো বোধহয় কোথাও মানে এরা নিজেরাই একটা বিল আছে এবং সেটা পাস হয়ে যায়, তাই তো? এবং নিজে পার্লামেন্টে নিজেই ঠিক করে নেয়, চেয়ারম্যান কিংবা স্পিকার তারা ঠিক করেন। এই এই পদ্ধতিটা বাতিল হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এইবারে যদি দেখা যায় যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, যে আবার সেই তুলনাটা তাদের সঙ্গে করতে হচ্ছে, দেখা যাচ্ছে যে এমপিদের যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে খরচা, সেটা কিন্তু আনট্যাক্সড এবং হিউজ, কিন্তু এমপিদের যে স্যালারি সেটা কিন্তু অত নয়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে ফ্রি বিজ, মানে পার্সোনাল পার্কস অ্যান্ড স্যালারি, সেটা অনেক বেশি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট সেটা অনেক কম। তা এখানে মানে ভারত কি পশ্চিমকে দিশা দেখাচ্ছে? মানে পশ্চিম যেদিকে যাচ্ছে, ভারত তার উল্টো দিকে যাচ্ছে। এগু- এগুলো নিজস্ব দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, এবং যারা এসব ঠিক করেন তাদের চিন্তা চেতনার উপর নির্ভর করে। আমাদের এখানে ওখানে হয়তো নিয়ম করে তারা একটা অফিস রান করেন ইত্যাদি, সেই জন্য খরচ বেশি। আমাদের এখানে একটা অফিস এক্সপেন্সেস দেওয়া হয়, সেক্রেটারি দেওয়া হয়, সেক্রেটারিদের বেতন দেন, তারপর ওই টেলিফোনের খরচা টরচা দেওয়া হয়, যাতায়াতের খরচা দেওয়া হয়, এই সব আছে। এটা আমাদের দেশের সঙ্গে পশ্চিমের তো ওইভাবে তুলনা হয় না, প্রত্যেক দেশের নিজস্ব ট্র্যাডিশন আছে। আমরা যদিও অ্যাংলো স্যাকসন সিস্টেমটাকে ফলো করি, কিন্তু সেটা ফলো করেও এই সরকার বা এই দেশ তারা নিজেদের মতো
ব্যবস্থা করেছেন। আপাত দৃষ্টিতে নিশ্চয়ই এমএলএ এমপিরা অনেকটাই টাকা পান। এই রাজ্য বিধানসভার সদস্যরা তো বেশ ভালোই পান, কালকে যে আমি শুনলাম। তো সবটাই আবারও বলি, এইটাও এমপি এমএলএ এর ভাতা এমপি এমএলএ রা ঠিক না করে এটার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি, তার হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমার লাস্ট প্রশ্ন, আর মাত্র 2-1 মিনিট সময় আছে। হাউস অফ কমন্সের যে মেম্বার লিস্ট দেখছিলাম তাতে দেখা যাচ্ছে যে মহিলাদের সংখ্যা প্রায় 50%, না হলো 45-55, এই ধরনের একটা রেশিও আছে। তা তাদের তো উমেন রিজার্ভেশন বিলের তো কোনো প্রয়োজন হয়নি, কিন্তু তা সত্ত্বেও মহিলাদের যে এই পার্টিসিপেশন হিউজ, তা সেটা কি তারা যেহেতু এগিয়ে এসেছেন বলে, না সেখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের ব্যাপারটা তারা জানেনি বা বোঝেনি, না ভারতের ক্ষেত্রে অন্যরকম হচ্ছে কেন? আমাদের এখানে একটা জেন্ডার বায়াস তো আছেই। জেন্ডার বায়াস তো আছেই। এই দেশে যে রাজনৈতিক দল দেশ পরিচালনা করছেন, তাদের দার্শনিক নেতা বলছেন মেয়েদের কাজ হচ্ছে রান্না করা, সন্তান উৎপাদন। সেই ফিলসফি দিয়ে তো তাড়িত হয় তারাও। আমাদের দেশে আইন করা হয়েছে যে 1/3 রিপ্রেজেন্টেশন হবে। সেইটা কবে থেকে চালু হবে কেউ জানে না। ডিলিমিটেশন। সেদিক থেকে, হ্যাঁ, সেদিক থেকে একমাত্র পশ্চিমবঙ্গে আমরা গর্ব করতে পারি যে পঞ্চায়েত ব্যবস্থায় বামফ্রন্ট আমলে মেয়েদের 50% রিপ্রেজেন্টেশনটা প্রায় পাকা হয়ে গেছে। বিকাশবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু স্টুডেন্ট এবং লার্নারদের জন্য প্রোগ্রামটা করা হচ্ছে, কারণ আপনার যে কথাগুলো সেগুলো তাদের কাজে লাগবে, ভবিষ্যৎ তারা উন্নত হতে পারবে, যারা ল পড়বে না তারাও। তো সেই হিসাবে আমি মনে করছি যে এই আপনার এই কথাগুলো তাদের অনেকটা উপকার করবে। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনি যদিও নিরীশ্বরবাদী তবুও আপনাকে পুজোর জন্য হ্যাপি ফেস্টিভ্যাল জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। পুজো না, উৎসব সময়ের জন্য বলুন। আচ্ছা। আচ্ছা। নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার। ভালো থাকবেন, ভালো থাকবেন। স্যার, 1 মিনিট।